ক্লাস 8-এ যেই মানুষটার প্রেমে অভিলাষ পাগল হয়ে গিয়েছিল, হঠাৎ এক দমকা হাওয়া সেই মানুষটাকেই তার থেকে কেড়ে নিয়েছিল। তবে জীবন মাঝে মাঝে ভুল সূত্রে নতুন করে বাঁচার সুযোগ দেয়। অভিলাষের সেই ভালোবাসা সেদিন তেমনই ফিরে এসেছিল তার জীবনে। যে ভালোবাসার জন্য অভিলাষ তার অর্ধেক জীবনেরও বেশি অপেক্ষা করে কাটিয়েছে, তাকে কি আদেও তার মনের লুকানো কথা বলে বন্ধুত্ব জালে আবদ্ধ থাকা সম্পর্ককে নতুন এক নাম দিতে পারবে, নাকি অতীতের ছায়ার কাছে তাকে আবারও হেরে যেতে হবে? এমনই মন ভালো করে দেওয়ার মতো, তবে শেষে চোখে পানি এনে দেওয়ার মতো রোমান্টিক ড্রামা থ্রিলার গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি আবিল আসাম। অভিলাষ নামের একজন সকাল সকাল সাইকিয়াট্রিস্ট মেঘার চেম্বারে এসেছে, কিন্তু বেচারা এত ঘাবড়ে আছে যে হাত পা দুনিয়াদারি সব কাঁপিয়ে ফেললেও মুখ থেকে একটা শব্দ বের করতে পারছে না। বাইরে অভিলাষের মামা আর মা আর মেঘার বাবা মা বসে আছে। অভিলাষের মামা মাকে ফিসফিস করে বলে, আমাদের ছেলে আবার অতিরিক্ত চিন্তায় অজ্ঞান হয়ে যায়নি তো? মা বলে, না, এখনো তো একটা কথাও বলেনি। মেঘার বাবা বলে, আসলে আমার মেয়েকে যেই দেখতে আসে তার সাইকোলজি টেস্ট করতে বাসার বদলে ক্লিনিকে টেনে নিয়ে আসে। ভেতরে অভিলাষ বহু কষ্টে তার সমস্যার কথা বললে মেঘা বলে, তুমি যে সমস্যার কথা বলছো, মানে ভয় পেলেই মায়ের কাছে গিয়ে ঘুমাও, সেটা আসলে কোনো সমস্যা না। হয়তো ছোটবেলায় তুমি খুব কাছের কাউকে হারিয়েছো, সেই ভয় এখনো তোমার মনের মাঝে আছে, এই জন্যই তুমি রাত হলে বা বিদ্যুৎ চমকালে ভয় পাও। সমস্যা নেই, নিয়মিত সেশনে আসলে সব ঠিক হয়ে যাবে। তবে আমি বুঝতে পারছি না বাবা আর মাকে এবার কি বাহানা দিয়ে বলবো যে তোমাকে পছন্দ হয়নি। কথার মাঝে অভিলাষের ফোনে মেসেজ আসলে অভিলাষ দেখে পাঁচি ইক্কা লিখেছে, কাল সকালে আমরা পৌঁছে যাব। মেসেজটা দেখার সাথে সাথেই অভিলাষ তো ঈদে চাঁদ দেখার মতো খুশি হয়ে যায়। ক্লিনিক থেকে সোজা তার এক্সপ্রেসওয়ে কুরিয়ার সার্ভিসের অফিসে চলে আসে। এই অফিসে অভিলাষের হয়ে সব কাজ সামলায় সেলিম। অভিলাষ সেলিমকে কাজ বুঝিয়ে দিয়ে পাশের কসমেটিক্স এর শপে চলে যায়। ডেলিভারি বয় সামির জিজ্ঞেস করে, অভিলাষ এই অফিস বাদ দিয়ে ওই কসমেটিক্স এর শপে কেন বসে থাকে? সেলিম বলে, অভিলাষ আসলে এসব কার্টুন আর কার্ডবোর্ডের গন্ধ সহ্য করতে পারে না। সামির অবাক হয়ে ভাবে, এই আবার কেমন মানুষ? অভিলাষ কসমেটিক্স এর দোকানে যেতে যেতে মাঠগাঁও এক্সপ্রেস এর লাইভ লোকেশন দেখে খুশিতে কসমেটিক্স এর দোকানে ঢোকে। অভিলাষকে দেখতেই সুহারা বেশ খুশি হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, মেয়ে পছন্দ হলো? অভিলাষ কোনো কথা না বলেই আতরের সেকশনে গিয়ে একটা আতর বের করে তার সুগন্ধ নিয়ে খুশি হয়ে যায়। সুহারা এসে বলে, মেয়েটা পেশায় সাইকোলজিস্ট শুনে রাজি হয়েছিলে তাই না? তোমার আসল উদ্দেশ্য তো ছিল ফ্রিতে ডক্টর দেখানো। অভিলাষ সুহারার প্রশ্ন এড়াতে বলে, দেখো, কাস্টমারের সামনে বস আর কর্মচারীর দূরত্ব রেখে কথা বলা উচিত, বলেই বের হয়ে যায়। সুহারা ভালো করে জানে অভিলাষ তাকে এড়িয়ে যেতেই উল্টাপাল্টা বাহানা দিয়ে বের হয়ে গেল। অভিলাষ তার চাচা হামিদের সাথে সুফি প্রবচন শোনার জন্য বের হলে হামিদকে জিজ্ঞেস করে, সুহারা কিভাবে বুঝলো যে মেঘা সাইকোলজিস্ট বলে আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম? হামিদ বলে, আসলে যারা আমাদেরকে মন থেকে বোঝে তাদের বোঝানোর জন্য কয়েক সেকেন্ডই যথেষ্ট। অনেক কিছু না বলতেও তারা বুঝে যায়, আর যারা কখনোই বুঝতে চায় না তাদের সারা জীবন খুব কাছে থেকে বোঝালেও কখনোই বুঝবে না। কথা বলতে বলতে সুফি প্রবচনে আসতেই শুনে হোস্ট বলছে, অপেক্ষা কারো কারোর জন্য বিরক্তিকর হলেও কিছু মানুষের পুরো জীবনটাই এই অপেক্ষার উপর নির্ভর করে আছে। তাদের জন্য অপেক্ষা খুবই সুন্দর আর শান্তির। তখনই হোয়াটসঅ্যাপের স্কুল গ্রুপে একজন লেখে, আমাদের স্কুল ক্লাস সেইনও কি রিউনিয়নে আসবে? সেইনের নামটা পড়তেই অভিলাষের মনে পুরোনো দিনের সেই লুকানো ভালোবাসা দোলা দিয়ে যায়। বাসায় ফিরেই ড্রয়ার থেকে ডায়েরির ভাঁজে লুকিয়ে থাকা ক্লাস 10-এ সেই চিঠি খুলে পড়তে শুরু করে। অভিলাষ লিখেছে, প্রিয় শেরিন, আমাদের স্কুল প্লের দিন তুমি জিজ্ঞেস করেছিলে আমার হঠাৎ কি হয়েছে। আসলে সেদিন ঠিক কি হয়েছিল আমি জানি না, তবে অনেক ভাবার
যাওয়ার পর একটা উত্তর পেয়েছি, সেটাই তোমাকে জানাবো। তুমি আবার রাগ করবে না তো? জীবনের প্রথম ভালোবাসার অনুভূতিতে মেশানো প্রথম লেখা সেই চিঠি। মিষ্টি সেই অনুভূতি মনে পড়তেই অভিলাষ মুচকি হাসে। আচমকাই মা এসে ডাকলে বেচারা ঘাবড়ে চিঠিটা কোন রকমের ড্রয়ারে রেখে মায়ের জন্য চা বানাতে আসে। ছেলেকে আজ রান্নাঘরে কাজ করতে দেখে মা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ হঠাৎ চা বানিয়ে দিচ্ছিস? অভিলাষ হেসে বলে, এখন এমন অনেক কিছুই হবে যা দেখিনি কেউ আগে। মানে প্রথম ভালোবাসার কথা মনে পড়তেই একেবারে কবি হয়ে গেছে। এতটাই খুশি যে সুহারার আগেই দোকানে এসে বাচ্চাদের মতো ঘুরে ঘুরে স্প্রে করছে। সুহারা আর তার স্বামী অভিলাষের এই পাগলামি দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। বেচারা অভিলাষ লজ্জা পেয়ে বোকার মতো হেসে দেয়। সেরিনের আসার খুশিতে অভিলাষের এমন অবস্থা হয়েছে যে চাইলেও নিজেকে কোনোভাবে সামলাতে পারছে না। তাই তার সবচেয়ে পছন্দের জায়গায় এসে চুপচাপ দাঁড়িয়ে একা একাই হাসতে থাকে। তখনই পাচিক্কা কল দিয়ে বলে তারা পৌঁছে গেছে। অভিলাষ তো এক দৌড় দিয়ে বাইকে উঠে চলে আসে সেরিনের বাসার সামনে। সেরিনকে সেখানে না দেখলেও পাচিক্কাকে সেরিনের ব্যাগ নামাতে দেখে বাইক নিয়ে নব্য প্রেমিকের মতো ঘুর ঘুর করতে থাকে। মানে চোখে না দেখুক সেরিন যে ওই বাসার মধ্যেই আছে এটা জেনেই অভিলাষ খুশি। ভালোবাসা আসলেই এক প্রকার পাগলামি, তাই না? ছোটবেলায় লেখা সেই চিঠিতে লেখা তার মনের না বলা কথাগুলো মনে করতে থাকে। অভিলাষ লিখেছে, এই কথাগুলো বলার সাহস আমার কোনো দিনও হয়নি, তাই এতদিন নীরবে শুধু তোমায় ভালোবেসে গেছি। দয়া করে রাগ করো না, তোমার মনে কিছু না থাকলে না বলে দিও, তবে আমাদের বন্ধুত্ব ভেঙো না। তোমাকে ভালোবাসি সেরিন, আমার মনের সবটা জুড়ে শুধু তুমিই আছো। এসব ভাবতে ভাবতেই অভিলাষ বাসায় এসে তার পছন্দের আতর দিয়ে তার সুবাস নিয়ে সেরিনকে অনুভব করছিল। আচমকা চোখ খুলতেই দেখে মা অবাক হয়ে তাকিয়ে ছেলের পাগলামো দেখছে। এটা কিছু হইল? বেচারা অভিলাষ বোকার মতো তাকিয়ে থাকে। অভিলাষ বেরিয়ে যেতে গেলে মা বলে, জানিস পাঁচু সেরিন আর ওর মেয়েকে নিয়ে বাসায় এসেছে। এত অল্প বয়সে মেয়েটার স্বামী মারা গেছে, না জানি ওইটুক মেয়েকে একা কিভাবে সামলাবে। কথাটা শোনা মাত্রই অভিলাষীর মনটা খারাপ হয়ে যায়। সোজা হামিদ চাচার কাছে এসে বলে, সব জানা সত্ত্বেও সেনের প্রতি ভালোবাসা আমার একটুও কমেনি। আমি তার দেখা পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। এতে কি আমি স্বার্থপর হয়ে যাব? হামিদ বলে, না, তুমি সেই ছোটবেলা থেকেই শেইনকে ভালোবাসো। নিজের ভালোবাসা চাওয়া কখনোই খারাপ না। আর শেইনের স্বামী এত অল্প বয়সে মারা গেছে, এতে তোমাদের কারোরই কোনো দোষ নেই। পরের দিন কসমেটিক্স এর দোকানে অভিলাষ হিসাব নিকাশে ব্যস্ত। হঠাৎ সুহারার কণ্ঠে শেরিনের নাম শুনতেই অভিলাষের হার্টবিট বেড়ে যায়। সুহারা শেরিনকে বলে, অভিলাষ তোমার কথা প্রায়ই বলে, তুমি শেরিন তাই না? শেরিনকে এক নজর দেখার জন্য অভিলাষ ধীরে ধীরে এগোলে সুহারা অভিলাষকে ইশারা করে, জলদি এসে কথা বলো। সেই অভিলাষকে দেখতে চারপাশটা ভালো করে দেখে বলে, দোকান তো সুন্দর করে সাজিয়েছ, আমি আসলে স্পেশাল আতর নিতে এসেছিলাম, এখানে কি পাওয়া যাবে? সেদিন সুহারাকে ছবি দেখালে অভিলাষ ছবি না দেখেই সে আতরই বের করে দেয়। দেখেছেন কোন লেভেলের ভালোবাসা? এত বছর পরও সেইনের পছন্দ অপছন্দ অভিলাষ সব জানে। সেইন বলে, এমন 10টা বোতল লাগবে, আমার দুবাইতে এক বান্ধবী আছে, তাকে পাঠাবো। অভিলাষ বলে, এখন তো স্টকই নেই, কাল অর্ডার দিয়ে নিয়ে আমার নিজেরই কুরিয়ার আছে, অ্যাড্রেস পাঠিয়ে দিও, আমি সরাসরি কুরিয়ার করে দিব। সেইন বলে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। বলেই বের হতে গেলে অভিলাষ দৌড়ে এসে জিজ্ঞেস করে, তুমি স্কুলের রিউনিয়নে আসবে না? সেইন বলে, ঠিক বলতে পারছি না। বলেই চলে গেলে অভিলাষ সেইনের যাওয়ার পথে তাকিয়ে লাজুক হাসি দেয়। গল্প চলে আসে অভিলাষের ছোটবেলায়। সে আর শেরিন বাসার পাশের বাগান থেকে হাঁটছে। সেইন বলে, তোমার হিন্দিতে কত নম্বর এসেছে? অভিলাষ বলে, হিন্দি আর আমার কখনোই জমে না, তাই আবারও ফেল করেছি। কথা বলতে বলতেই ছাতিম ফুলের গন্ধ পেয়ে বলে, দাদা বলেছিল এমন গন্ধ পেলে তার আশেপাশে থাকা উচিত না। মানে অভিলাষ ছোটবেলা থেকেই অনেক ভীতু। সেদিন জিজ্ঞেস করে, কাল স্কুলের নাটকে ডায়লগ আবার ভুলে যেও না কিন্তু। অভিলাষ বলে, আমার ডায়লগ তো শুধু একটাই, শুধু বসে বসে অর্ডার অর্ডার বলতে হবে, এ আর কি ভুলবো। শেলজা ম্যাডাম খামোখাই এত চিন্তা করছে। পরের দিন স্কুলে সবাই যখন স্টেজে নাটক দেখায় ব্যস্ত, তখন একজন দৌড়ে হেড স্যারকে ডেকে নিয়ে আসে। দেখে শেলজা ম্যাডাম তার নাটকে কি হবে সেই চিন্তায় প্রায় বেহুশি হয়ে পড়েছে। হেড স্যার রেগে বলে, কি সমস্যা হয়েছে যে একদম যায় অবস্থা বানিয়ে ফেলেছেন? এটা কি কোনো ওয়ার্ল্ড শো নাকি যে এত সিরিয়াস হতে হবে? হাই স্কুলের সামান্য এক নাটক। পাশ থেকে একজন বলে, আসলে ম্যাডামের নাটকের জর্জের কোটের ব্যবস্থা করতে পারিনি, তাই এমন চিন্তায় আছে। হেড স্যার রেগে বলে, এটা কোনো সমস্যা নাকি? বলেই সেইনের মাথার কালো স্কার্ফ দেখে বলে, তোমার স্কার্ফটা দাও তো। সেইন স্কার্ফ দিতেই স্যার সেই স্কার্ফ জর্জ মানে অভিলাষকে কোট হিসাবে পরিয়ে দেয়। স্কার্ফে মিশানো মিষ্টি সুগন্ধি অভিলাষের
নাকে যেতেই অভিলাষ যেন অন্য এক দুনিয়ায় হারিয়ে যায়। মুগ্ধ চোখে অজয়ের সাথে হাঁটতে থাকা শেরিনকে দেখে। শেরিনকে দেখে আজ যেন চোখই ফেলতে পারে না। এত বছর একসাথে পড়ালেখা ঘোরাফেরা করে তার কখনোই শেরিনের প্রতি এমন অনুভূতি হয়নি। এরপর থেকে অভিলাষ যখনই শেরিনকে দেখে তার হৃদস্পন্দন বেড়ে যায় আর মুখে ইয়া বড় এক হাসি থাকে। অভিলাষের এমন অবস্থা দেখে বন্ধু অজয় ঠিক বুঝতে পারে না যে তার বন্ধুকে আবার কি রোগে ধরলো। শেরিন নাটকের জন্য বউ সাজলে অভিলাষ তার দিকে তাকিয়ে হাসে। শেরিন স্কুলের বাগানে ফুল গাছ লাগাতে গেলে ওই যে অভিলাষ মাটি ভর্তি ভারী ঝুড়ি আরামে উঠিয়ে কিভাবে হাসতে হাসতে যাচ্ছে নিজেই দেখেন। অজয় খেলার মাঠে কি হয়েছে তা বলায় ব্যস্ত আর অভিলাষ শেরিনকে দেখে বোকার মতো হেসেই যাচ্ছে। অজয় বেচারা বুঝতে পারে না তার সুস্থ স্বাভাবিক বন্ধুর একই হাল হয়ে গেল। লাঞ্চ ব্রেকের সময় হাত ধুতে আসলেও অভিলাষ শেরিনকে হা করে দেখতে থাকে। শেরিন সরে যেতেই অজয়ের চোখে চোখ পড়তেই বেচারা অভিলাষ যে কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারে না। শেরিন গাছ নিয়ে এগিয়ে গেলে অজয় আচমকা অভিলাষের সামনে এসে পড়লে অভিলাষের এই দশা দেখে অজয় তাকে এক সাইডে নিয়ে জিজ্ঞেস করে, কয়দিন ধরে লক্ষ্য করছি তুমি সবগুলো দাঁত বের করে হাসছো, উল্টাপাল্টা আচরণ করছো, কাহিনীটা কি? অভিলাষ অস্থির হয়ে বলে, শেরিনকে দেখলেই আমার বুক ধকধক শুরু করে দেয়, এমনটা কেন হচ্ছে? অজয় অবাক হয়ে বলে, আরে বন্ধু, একেই তো ভালোবাসা বলে, তোমার এখনই ওকে মনের কথা বলে দেওয়া উচিত। এরপর থেকে অভিলাষ শেরিনের সাথে আরো সময় কাটাতে থাকে। কখনো টিভি দেখা বাদ দিয়ে শুধু শেরিনকেই দেখে, তো কখনো বৃষ্টিতে ভিজতে ভিজতে শেরিনকে দেখে, কিন্তু কোনোভাবেই মনের কথা বলার সাহস তার হয় না। এভাবেই দিন কাটতে থাকে। অভিলাষ আর শেরিন এখন বেশ ভালো বন্ধু। একদিন অজয় অভিলাষকে বলে, দেখতে দেখতে 3 বছর হয়ে যাচ্ছে, তুমি এখনো নিজের মনের কথা বলতে পারোনি। কাল আমাদের শেষ পরীক্ষা, কালকেই সব বলে দিও। অভিলাষ দ্বিধায় পড়ে যায়। অজয় বলে, যদি কাল শেরিনকে মনের কথা না বলো তাহলে তুমি তোমার ভালোবাসা আর আমার বন্ধুত্ব দুইটাই হারাবে, বলেই রেগে চলে যায়। অভিলাষ অনেক সাহস নিয়ে শেরিনের জন্য একটা লাভ লেটার লিখতে শুরু করে। আচমকা অজয় এসে তার লাভ লেটার নিয়ে বলে, এটা আরেকজনের লাগবে, আরেকটা লিখে নিও। রাতে অভিলাষের চোখে বিন্দু মাত্র ঘুম নেই, কারণ কাল সে তার মনের কথা বলতে চাচ্ছে। পরের দিন পরীক্ষা শেষ হতেই অজয় বলে, শেরিন ওইদিকে আছে, জলদি যাও। অভিলাষ আমতা আমতা করতে থাকে। অজয় বলে, তুমি যদি আজ না বলতে পারো তাহলে আর কোনোদিনই বলতে পারবে না। অভিলাষ বেশ সাহস নিয়ে এগোতেই অজয় পেছন থেকে বলে, অল দ্য বেস্ট। তবে এরপর কি হয়েছিল তা আর আমাদের বলা হয় না। গল্প চলে আসে বর্তমানে। গেট টুগেদারে বসে অভিলাষ বারবার দরজার দিকে তাকাচ্ছে যে এখনই হয়তো শেরিন আসবে, কিন্তু শেরিন এখনো আসেনি। গেট টুগেদার শেষে অভিলাষকে গোমরা মুখে বসে থাকতে দেখে অজয় বলে, তোমার তো সেই স্কুল লাইফ থেকে একটাই সমস্যা। অভিলাষ রেগে বলে, এর সবকিছু হয়েছে তোমার কারণে। যদি তুমি সেদিন আমার লেখা লাভ লেটার আমিকে না দিতে তাহলে এসব কিছুই হতো না। অজয় অপরাধীর মতো বলে, আমি তো মানছি আমার ভুল হয়ে গিয়েছিল, তুমি আর কতবার আমাকে এই একই অপরাধে কাঠগড়ায় দাঁড় করাবে? উকিলরাও তো মানুষ, তাই না? অভিলাষ বলে, আমি এই গেট টুগেদারে এসেছি শুধুমাত্র শেরিনের সাথে দেখা করার জন্য, এখন তার সাথে দেখা করব কিভাবে? অজয় বলে, চিন্তা করো না, কোনো উপায় তো ঠিকই বের হয়ে যাবে। রাতে অভিলাষ বাসায় ফিরতে দেখে পুরো বাসা অন্ধকার। বেচারা ভীতু মানুষ এত অন্ধকার দেখে আরো ভয় পেয়ে যায়। অভিলাষ ভয়ে ভয়ে মাকে ডাকতে ডাকতে ঘরে ভেতরে ঢোকে। শেরিন আচমকায় অন্ধকারের মধ্যে মুখে টর্চের আলো মেরে ভয় দেখালেই অভিলাষ ভীষণ ভয় পেয়ে যায়। সাথে সাথে শেরিন আলো জ্বালিয়ে হাসতে হাসতে বলে, তুমি এখনো একটুও বদলাওনি। অভিলাষ কোন রকমের পানি খেয়ে শান্ত হয়ে বলে, এভাবে হুট করেই টর্চ হাতে নিয়ে কেউ আসলে যে কেউই ভয় পাবে। শেরিন বলে, তুমি নিশ্চয়ই জানো আমার জীবনে কি চলছে। আমার একটা ক্লিনিক ছিল যেখানে আমি প্র্যাকটিস করছিলাম, তখনই এই দুর্ঘটনা ঘটে আর সব এলোমেলো হয়ে গেছে। এখানে আমিরের বাবা আর মা থাকতো, তারাও বহু আগেই মারা গেছে। এসব ভাবতে ভাবতে মন খারাপ করে বলে, আমার এখন যাওয়া উচিত। বলে বের হয়ে গেলে অভিলাষ তাকে এগিয়ে দিতে এসে বলে, এখনো সে আতরটা ব্যবহার করো তাই না? তুমি ঠিক আছো তো? শেরিন বলে, আমি একদম ঠিক আছি, নিজেকে সামলে নিয়েছি। তখনই পাঁচু মানে শেরিনের বড় ভাই এসে বলে, আমি পরশু ম্যাঙ্গালোর যাচ্ছি, 4 দিন পরে ফিরবো। বলেই শেরিনকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে মা
শেরিনকে বলে, তুমি যখন পরিবারের কথা না ভেবে আমিরকে পালিয়ে বিয়ে করেছিলে তখনও আমি তোমার সাথে ছিলাম। সেই থেকে তোমার বাবা তোমার উপর অনেক রেগে আছে, তাই ভালোর জন্যই বলছি তোমার আবারও বিয়ে করা উচিত। পুরো জীবন তো পড়েই আছে। তখনই এক পোস্টম্যান চিঠি নিয়ে শেরিনের বাসায় আসে। শেরিন বাইরে এসে চিঠি খুলে পড়তেই তার মুখ মলিন হয়ে যায়, কারণ কোর্ট থেকে কোনো একটা নোটিশ এসেছে। বাবা তো রাগে কথাই বলে না, বড় ভাই নেটওয়ার্কের বাইরে, তাই শেরিন উপায় না পেয়ে সোজা অভিলাষের কাছে আসে। অভিলাষ চিঠি পড়ে অবাক হয়ে বলে, এটা তো স্মাগলিং এর কেস। শেরিন জিজ্ঞেস করে, তুমি তো তোমার কুরিয়ার দিয়ে পারফিউম পাঠিয়েছিলে তাই না? অভিলাষ বলে, হ্যাঁ আমি তো শিওর ওখানে পারফিউমই ছিল। শেরিন বলে, বাবা যদি সব জানতে পারে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, আবার পাচকাও শহরের বাইরে। এখন আমরা কার সাহায্য নিব? অভিলাষ তো বেশ চিন্তায় পড়ে যায়। অভিলাষ শেরিনকে নিয়ে অজয়ের কাছে আসে। অজয় কোর্ট নোটিশ পড়ে বলে, তোমাকে কে বলেছিল যে পারফিউমের শহরে পারফিউম পাঠাতে? শেরিন বলে, আমি এটা আমার একটা বান্ধবীকে পাঠিয়েছিলাম। আসলে ওই পারফিউমটা ওর অনেক পছন্দের, যেটা এখানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। অজয় কোর্ট নোটিশ নিয়ে অভিলাষকে বাইরে আসতে বলে। বাইরে আসতে অভিলাষ ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কোনো ঝামেলা হবে নাকি? আমার দোকান থেকেই তো ওই পারফিউম কিনে আমার কুরিয়ার সার্ভিস দিয়েই পাঠিয়েছিল, এখন তো দুইজনকেই সারা জীবন জেলের ভাত খেতে হবে। অজয় বিরক্ত হয়ে বলে, আরে না, এই পারফিউমটা ওই দেশে ব্যান করে দেওয়া হয়েছে, এজন্যই এত সমস্যা। তবে অভিযুক্তর অ্যাডভোকেট কাস্টম অফিসে গিয়ে কিছু ফাইন দিলেই কেস মিটমাট হয়ে যাবে। তবে এটাই তো তোমার জন্য অনেক বড় সুযোগ। এত বছর ধরে যেই কথা বলতে পারোনি, এই সুযোগে সেই কথাটা বলে দাও। আর এই সুযোগে আমি একে তোমার চিঠি দেওয়ার যে ভুলটা করেছিলাম সেটাও আমি শুধরে নিব। অভিলাষ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আবার কি করবে? অজয় বলে, সেটা তো আমিই বুঝে নিব। না জানি এই অজয় আবার কি করতে যাচ্ছে। কেবিনে এসে অজয় সেলফ থেকে একটা মোটা বই বের করে বেশ গম্ভীর হয়ে শেরিনকে বলে, তুমি কি জানো এই কেসটা কত সিরিয়াস? ইন্ডিয়ার আতর আর স্যান্ডাল তেল এক্সপোর্ট অনেক আগে থেকেই ব্যান করে দিয়েছে। এটা পুরোপুরি স্মাগলিং এর মধ্যে পড়ে গেছে। এসব শুনে শেরিন আরো ভয় পেয়ে যায়। শেরিনের ভয় আরো বাড়াতে অজয় বলে, তুমি তো একটা নিরীহ ছেলে আর একটা পুরো শহরকে এসবের মধ্যে জড়িয়ে ফেলেছ। খুবই সিরিয়াস ইস্যু। আমার তো মাথায় চিন্তা টকবক করে ফুটছে। বলেই মুখ ফিরিয়ে মিটি মিটি হাসতে থাকে। পেছন থেকে হঠাৎ হপাস করে একটা আওয়াজ হতেই অজয় পেছনে তাকিয়ে দেখে এসব শুনে শিরিন না, অভিলাষ অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানে এটা কিছু হইল? অভিলাষ চোখ মেলে দেখে সে এখন হাসপাতালে। এদিকে অজয় শিরিনকে বলে, বেশি চিন্তা করলে ও এমনই অজ্ঞান হয়ে যায়। নার্স জ্ঞান ফেরার খবর দিতেই অজয় অভিলাষকে বলে, কি দারুণ অভিনয় করেছো বন্ধু। অভিলাষ বলে, আমি অভিনয় করিনি, সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম, এটা ভেবে যে শেরিন তোমার কথায় কত ভয় পাচ্ছে। উফ, কি ভালোবাসা, তাই না? অজয় বিরক্ত হয়ে বলে, শেরিন তোমার থেকেও বেশি বুদ্ধিমান। তবে আজ যা হয়েছে ভালো হয়েছে, শেরিন আরো ভয় পাবে। অজয় বাইরে এসে শেরিনকে বলে, অভিলাষ এখন ঠিক আছে, তুমি প্লিজ ওর উপর একটু নজর রেখো, একটু নরম মনের মানুষ তো। আর এই ব্যাপারটা আমাদের তিনজনের মধ্যেই সিক্রেট রাখবে, বাকিটা আমি সামলে নিব। বলে যেতে যেতে অজয় শয়তানের একটা হাসি দেয়, কারণ তার প্ল্যান কাজ করছে। হাসপাতাল থেকে বেরিয়ে জুসের দোকানে শেরিন বলে, আমাদের কাল পুলিশের থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। আমার আশেপাশের সবাই আমার কারণে কষ্ট পাচ্ছে। অভিলাষ বলে, কেউ কি এসব ইচ্ছা করে করে? শেরিন এই হোটেলের নাম করা জুসটা তার মেয়ের জন্য পার্সেল দিতে বললে মেয়ের কথা শুনে অভিলাষের মনটা কেন যেন খারাপ হয়ে যায়। পরদিন সকালে অভিলাষ শেরিনের বাসায় যাওয়ার জন্য বাইক নিতে যেও কি মনে করে যেন কুরিয়ারের গাড়ি নিয়ে আসে। অভিলাষকে দেখে শেরিনের মা বলে, শেরিনের বাবা যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, তাহলে ভুলেও এটা বলবে না যে তুমি ওর জন্য ক্লিনিকের জায়গা দেখতে যাচ্ছ, বলবে তোমার কোনো আত্মীয়র আয়ুর্বেদিক চিকিৎসা করাতে যাচ্ছ। অভিলাষ বোকার মতো হ্যাঁ বললে ফুটবলের পিছু পিছু শেরিনের মেয়ে দুয়াও আসে। ছোট্ট দুয়াকে দেখেই অভিলাষের মন ভরে যায়। অভিলাষকে দুয়াকে বলে, আজ তোমার সাথে আমার প্রথম দেখা, এই নাও তোমার জন্য কিন্ডার জয় এনেছি। দুয়া হিন্দিতে বলে, মা বলেছে অচেনা কারো থেকে কিছু না নিতে। দুয়াকে হিন্দি বলতে দেখে হিন্দি ফিল করা অভিলাষের তো মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। বেচারা কিছু বুঝতে পারে না, তাই বোকার মতো তাকিয়ে থাকে। শেরিনের ভাবি রিশা এসে বলে, দোয়া বলেছে ওর মা অচেনা কারো থেকে খাবার নিতে মানা করেছে। বেচারা কোথায় ভাবলো দোয়াকে পচিয়ে মাকে বিয়ে করবে, সে আশাও গেল, কারণ সে তো হিন্দি পারেই না।
গাড়িতে অভিলাষ বলে দোয়াকে শুধু হিন্দিতেই কথা বলে। শেরিন বলে দোয়া শুধু তার কাছের মানুষদের সাথে মালায়ালামে কথা বলে আর বাকিদের সাথে হিন্দিতে কথা বলে। অভিলাষ জিজ্ঞেস করে দোয়ার কাছের মানুষ হতে হলে কি করতে হবে। শেরিন বলে তোমাকে আগে ওর সাথে হিন্দিতে কথা বলতে হবে। এটা শুনে অভিলাষের মুখ কালো হয়ে যায়। কথা বলতে বলতেই তারা থানায় আসে। শেরিন অফিসার আলীর হাতে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিলে আলী জিজ্ঞেস করে অভিলাষকে। শেরিন অভিলাষকে দেখালে আলী বলে আপনাকে সাব ইন্সপেক্টর ডেকেছে। অভিলাষ ভয়ে ভয়ে সাব ইন্সপেক্টরের রুমে আসে। আশেপাশের পরিবেশ দেখে বেচারা ভয়ে ঘামতে থাকে। চিন্টু বলে চিন্তা করো না, আমি অজয়ের বন্ধু, অজয় আমাকে সব বুঝিয়ে দিয়েছে। ভীতু অভিলাষ এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অভিলাষ বলে আসলে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। চিন্টু মজা করে বলে জীবনের প্রথম পুলিশ কেস খেয়েছো, তাও আবার পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য। আসলে কৌতূহল হচ্ছিল তাই তোমাকে দেখতে ডেকেছি। চিন্তা করো না, সব ঠিকভাবেই হয়ে যাবে। বাসায় ফেরার পথে শেরিন একটু গম্ভীর গলায় বলে এই কেসে কি সত্যি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দরকার হয়? এই কথা শুনে ভীতু অভিলাষের মুখ তো ভয়ে হা হয়ে যায়। তাই রাস্তার পাশে গাড়ি থামিয়ে বলে একজনকে কল করতে হবে। বলেই গাড়ি থেকে নেমে অজয়কে কল করে জিজ্ঞেস করে শেরিন আমার থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ব্যাপারে জানতে চাচ্ছে, এখন আমি কি বলবো? অজয় ওপাশ থেকে কিছু একটা বললেই অভিলাষ খুশি হয়ে বেশ সাহস নিয়ে গাড়িতে উঠতে গিয়ে দেখে শেরিন গাড়িতে নেই। আশেপাশে শেরিনকে খুঁজতেই দেখে শেরিন একটা বাসার সামনে দাঁড়িয়ে আছে। অভিলাষ জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? শেরিন বলে এটা সেই বাড়ি না যেখানে একজন নিজেকে শেষ করে দিয়েছিল? আমরা ছোটবেলায় এ বাসার পাশ থেকে যেতে কত ভয় পেতাম, মনে আছে? একবার স্কুল থেকে ফেরার সময় আমরা ওই বাসার ভিতর থেকে ঘন্টার আওয়াজ পেয়ে কত ভয় পেয়ে গিয়েছিলাম। পালাতে গিয়ে মাঝ রাস্তায় পড়ে গিয়ে আমি ব্যথা পেয়েছিলাম। এরপর তুমি ফিরে এসে আমাকে নিয়ে গিয়েছিলে। অভিলাষ খুশি হয়ে বলে তোমার সেদিনের কথা এখনো মনে আছে? শেরিন হেসে বলে আমি তো ভেবেছিলাম ততক্ষণে তুমি বাসায় পৌঁছে গেছো। আমি কল্পনাও করিনি যে তুমি আবারও আমার জন্য সাহস করে ফিরে আসবে। শেরিনের তার কথা মনে আছে ভেবে অভিলাষের মনে তো লাড্ডু ফুটতে থাকে। পরের দিন সকালে ভালোবাসার মানুষের মনে তার জায়গা আছে জানার খুশিতে অভিলাষের তো জ্বরই চলে আসে। মা ছেলেকে জল পট্টি দিতে থাকে। কিছুক্ষণ পর শেরিন চেক আপ করতে আসলে তার সাথে দোয়াও আসে, কিন্তু দোয়া আড়াল থেকে অভিলাষকে দেখছে। অভিলাষ হেসে দিলে দোয়াও হেসে দেয়। ধীরে ধীরে তার সাথে দোয়ার সম্পর্কটাও ভালো হয়ে যায়। অজয় কল করে বলে তোমার সাথে বাচ্চাটার ভিডিও দেখেছি, তোমাকে দেখে মিষ্টি করে হাসছিল। তোমাকে এখন আর বেশি অপেক্ষা করতে হবে না, এমনিতেও তোমার এখন কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অভিলাষের খুশির তো কোনো সীমা নেই। ফাইনালি তার এত বছরের অপেক্ষা শেষ হবে। ঠিক তখনই গ্রামে একটা দামি গাড়ি নিয়ে আসে তাজ। তাজ গাড়ি নিয়ে সোজা শেরিনের বাসায় আসে। তাজ আসলে রিশা মানে শেরিনের ভাবির ছোট ভাই। নতুন ব্যবসা খুলতে সে কোচিতে বোনের বাসায় এসেছে, তবে সেও শেরিনকে অনেক পছন্দ করে। এদিকে মা আর ভাবি তো আছেই যারা শেরিনকে আবারও বিয়ে দেওয়ার জন্য তাজকে পছন্দ করে রেখেছে। শেরিন আসতেই তাজ জিজ্ঞেস করে দোয়া কোথায়? শেরিন বলে পাশের বাসায় খেলছে। তা কি ব্যবসা ওপেন করছো? তাজ বেশ ভাব নিয়ে বলে TFC, তাজ ফ্রাইড চিকেন। অভিলাষ দরজার বাইরে পার্সেল নিয়ে অপেক্ষা করছে। তখনই তাজ আসলে অভিলাষ বলে মুসা আঙ্কেলের জন্য কুরিয়ার এসেছে। তুমি কে? তাজ বলে আমি এই পরিবারই একজন। অভিলাষ বলে আমি আসলে এদের প্রতিবেশী, শেরিনের সাথে পড়াশোনা করেছি। তা তোমাকে তো আগে কখনো দেখিনি। তাজ বলে আমি আসলে রিশার ছোট ভাই। অভিলাষ ঠিক আছে বলে চলে যেতে গেলেও মনে মনে তার রাগ হয়, নতুন একটা ছেলে এ বাসায় কেন আসলো। তখনই দোয়া সেখানে আসতেই অভিলাষকে দেখে মুচকি হাসে। অভিলাষ বাইক নিয়ে বের হয়ে যেতে গেলে দেখে দোয়া একেবারে তাজের কোলে উঠে গেছে। দোয়ার সাথে তাজের এত ভালো সম্পর্ক দেখে অভিলাষ অবাক আর রাগ দুটোই হয়। অভিলাষ অজয়কে বলে তাজ খুব ভালো হিন্দি পারে। অজয় বলে আমার তো মনে হচ্ছে এই ছেলে তোমার ভালোবাসার গল্পের খলনায়ক। অভিলাষ বলে এখন আমি কি করব? অজয় বলে দ্রুত শেরিনের কাছে যাও, আমি তোমাকে নতুন কোনো আইডিয়া দিচ্ছি। অভিলাষ মন খারাপ করে হামিদকে তাজের ব্যাপারে সব বললে হামিদ বলে সবই থেকে বিবেচনা করলে তুই কখনোই তাদের সাথে পেরে উঠবি না, কারণ সে হ্যান্ডসাম, বড় লোক, আর সব থেকে বড় কথা শেরিনের বড় ভাবির ভাই। তাহলে চাইলে সে যে কোনো সময় শেরিনকে আয়ুর্বেদিকের শপও ওপেন করে দিতে পারবে, কারণ তার অনেক টাকা আছে। এইসব শুনে সামির বলে আরে ভাই এসব ভেবে মন খারাপ করা বাদ দিয়ে আগে গিয়ে শোনো শেরিনের মনে কি চলছে, না হলে হুদাই এত কষ্ট করে কি লাভ। অভিলাষ শেরিনের সাথে থানায় যাওয়ার উদ্দেশ্যে বের হলে অভিলাষ জিজ্ঞেস করে তাজের কি ডিভোর্স হয়ে গিয়েছিল? শেরিন বলে হ্যাঁ, মিরান নাকি কার সাথে রিলেশন ছিল তার সাথেই পালিয়ে গেছে। অভিলাষ মনে মনে বলে তাহলে তো আমার কোনো চান্সই নেই। তখনই তার গাড়ি বন্ধ হয়ে গেলে বেচারা পড়ে যায় আরো চিন্তায়। গাড়ির ইঞ্জিন দেখে শেরিন বলে বেশ
বেশ পুরনো হয়ে গেছে, তেলের পাইপটাও অনেক ময়লা। অভিলাষ বলে, তুমি গাড়ির ব্যাপারে এত কিছু কিভাবে জানো? শেরিন বলে, আমির আমাকে ড্রাইভিং আর টুকটাক মেরামতের কাজ শিখিয়েছিল। আমিরের কথা শুনতেই অভিলাষের মন খারাপ হয়ে যায়। তখনই সেখানে তাজ এসে বলে, এই গাড়ি ঠিক করাতে লোক পাঠিয়ে দিব, তোমরা আমার সাথে চলো। তা কোথায় যাচ্ছ? শেরিন মিথ্যা বাহানা বানিয়ে বলে, এক ফ্রেন্ডকে দেখতে হাসপাতালে যাব। গাড়িতে উঠতেই তাজ শেরিনকে পড়ানোর জন্য বক বক করতেই থাকে। কিন্তু অভিলাষও কি কম নাকি? শেরিন কিছু বলার আগেই অভিলাষ সব উত্তর দিয়ে তাজের সব চেষ্টা নষ্ট করে দেয়। তবুও তাজকে থামানো কি আর এত সহজ? শেষে তাজের বক বকে অতিষ্ঠ হয়ে অভিলাষ আর শেরিন বাহানা বানিয়ে এক ব্যাংকের সামনে নেমে যায়। তাজ চলে গেলে অভিলাষ বলে, এ দেখে ভয়ঙ্কর রকমের বাচাল, বাপ রে বাপ। শেরিন বলে, আমরা অটো নিয়ে চলে যাই। অভিলাষ বলে, আমি মনে মনে দোয়া করছিলাম যেন ওর গাড়ি বন্ধ হয়ে যায়। শেরিন বলে, আমি তো ভাবছিলাম টায়ার পাংচার হচ্ছে না কেন। দুইজনই তাজের বকবকের কথা মনে করে হাসতে থাকে। শেরিন বলে, যত যাই বলো, ছেলেটা কিন্তু অনেক সহজ সরল। কথাটা শুনেই অভিলাষের তো মুডটাই খারাপ হয়ে যায়। অভিলাষ অজয়ের বাসায় আসে, দেখে সামির আর হামিদ সেখানেই আছে। হামিদ জিজ্ঞেস করে, আর কতদিন এই কেস ঝুলিয়ে রাখবে? অজয় বলে, ঠান্ডা পার বলতে একটা কথা আছে জানো, রেজিস্ট্রেশন আইন অনুযায়ী আমরা যদি একটা প্লট কিনি তাহলে আমাদের গ্রামের অফিস আর রেজিস্টার চার্টারের কাছে যেতে হয়। এখানে বিভিন্ন ধরনের টার্ম আমরা ব্যবহার করি। যতক্ষণ না ট্যাক্স দিচ্ছি ততক্ষণ আমরা তার মালিকানা পাই না। ওই চার্টারকে আমরা থান্ডাপ্পার বলি। তুই যদি চাস সেদিন তোর পিছু পিছু আসুক, তাহলে তোকে এমন কিছু করতে হবে যে সেদিন তোর হাতের পুতুল হয়ে থাকবে। কিন্তু সমস্যা হলো আগে জানতে হবে সেইনের তাজের প্রতি কোনো অনুভূতি আছে কিনা। অভিলাষ বলে, আছে, আজ আমি শিওর হয়ে গেছি। মানে না জেনেই সব শিওর হয়ে যায় আর কি। অজয় বলে, তাহলে তো অনেক সমস্যা। বেচারা অভিলাষ মন খারাপ করে জিজ্ঞেস করে, কিছু কি করা সম্ভব না? অজয় বলে, এক কাজ কর, তুই যত পারিস তাজকে সেইনের কাছ থেকে সরিয়ে রাখবি। বেচারা অভিলাষ চিন্তায় পড়ে যায় সে এই কাজ কিভাবে করবে। রাতে অভিলাষ বাসায় এসে দেখে আর একটা বাইক রাখা। কে এসেছে ভাবতে ভাবতে বাসায় ঢুকতেই দেখে তারই চরম পরম শত্রু তাজ বসা। অভিলাষ অবাক হয়ে ভাবে, এই ছেলে তার বাসায় কি করছে? তাজ বলে, চমকে গেছো তাই না? আমার এখানে আসার কারণ জানলে তো আরো চমকে যাবে। বলেই মাকে বলে, আপনি বলবেন না কিন্তু। মাও তাজকে বলে, তুমিই বলো। তাজকে মায়ের সাথে ছেলের মতো আচরণ করতে দেখে অভিলাষের মনে অজানা এক ভয় হয়। এই ছেলে এখন মাকেও কি হাত করে নিল নাকি? যাই হোক, তাজ বলে, ঠিক আছে আমিই বলি। আজ আমার হঠাৎ সেইনের মায়ের হাতে চিকেন রাইস খেতে ইচ্ছা করছিল। চিকেন রাইসের সাথে সেইন যে আচারটা দিয়েছিল সেটা তো মারাত্মক লেভেলের টেস্টি ছিল। আমি ভেবেছিলাম সেইনের মা বানিয়েছে, পরে শুনি তোমার মা বানিয়েছে। অপেক্ষা করতে না পেরে সেইনকে নিয়ে তখনই আন্টির সাথে দেখা করতে চলে আসি আর আন্টিকে আমার প্রপোজাল দিই, আর সে রাজিও হয়ে গেছে। অভিলাষ বোকার মতো মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিসে যেন রাজি হয়েছো? তাজ বলে, আল তাজ হোটেলের কোটাক্কাল ব্রাঞ্চে মেইন ডিশের সাথে আন্টির আচার সার্ভ করব। নাম হবে রাধাস চিলি আচার। দেখবে 1 বছরের মধ্যে আচার ফেমাস হয়ে যাবে। মা, তাজ আর শিরিন হ্যাবি খুশি হলেও অভিলাষের মাথা তো ভন ভন করে ঘুরতে থাকে যে সে এই ঝামেলাকে কিভাবে সরাবে। তাজ বাসায় যাওয়ার জন্য উঠলে শিরিন বলে, আমাকেও নামিয়ে দিয়ে যেও। অজয় বলেছিল শিরিনকে তাজ থেকে দূরে রাখতে, আর শিরিন যেন তত বেশি তাদের কাছাকাছি যাচ্ছে। অভিলাষ বেচারা বোকার মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। তাজ আর শিরিন চলে গেলে মা জিজ্ঞেস করে, কই আজ আমার কিন্ডার জয় আনিসনি? অভিলাষ রেগে বলে, এই বয়সে তো কিন্ডার জয় খাওয়া লাগবে না। মা বলে, অন্যের রাগ আমার উপর দেখাচ্ছিস কেন? অভিলাষ বলে, আমি কার উপর রেগে নেই, তবে একটা কথা শুনে রাখো, আমাকে কেউ হারাতে পারবে না। পরের দিন সকালে চায়ের দোকানে বসে অভিলাষ দোয়ার সাথে কথা বলার জন্য ফোন থেকে হিন্দি প্র্যাকটিস করছে। দোকানদার এসে অভিলাষকে এক প্যাকেট চকলেট দিলে চকলেট নিয়ে দোয়াকে পটাবে সেই বিশ্বাস নিয়ে সেইনের বাসায় আসে, দেখে সেইনের বাসার আঙিনায় তাজের গাড়ি দাঁড় করানো। একটা মেয়ে ভেতর থেকে এক ট্রে ভর্তি বিদেশি চকলেট নিয়ে যাচ্ছে। অভিলাষের হাসি মাখা মুখ একদম মলিন হয়ে যায়। সেইনের মাও এক ঝুড়ি ভর্তি চকলেট নিয়ে বাইরে আসলে অভিলাষ জিজ্ঞেস করে, এত চকলেট কিসের? সেইনের মা বলে, তাজের এক বন্ধু দোকান দিয়েছে, সেখানে সব রকমের খেজুর আর বিদেশি চকলেট পাওয়া যায়, তাই তাজ নিয়ে এসেছে। বিদেশি চকলেটের কাছে এই লোকাল চকলেট তো কিছুই না, তাই অভিলাষ মন খারাপ করে চকলেট তার কাছেই রেখে দেয়। সেইনের মা বলে, তুমি বসো, সেদিন তাজের সাথে কথা বলছে। অভিলাষ চুপচাপ গিয়ে বসলে কিছুক্ষণ পর রিশা তাজকে বলে, তুই এখানে বস, আমি ওর সাথে কথা বলছি। হাসি খুশি তাজের মুখ মলিন হয়ে আছে, যেন সে কিছু নিয়ে খুব চিন্তায় আছে। বাচাল তাজকে চুপচাপ দেখে অভিলাষ জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? তাজ বলে, হ্যাঁ, বলেই কোন রকমের মুখ ফিরিয়ে নেয়। অভিলাষ আর কিছু বলতে গেলে রিশা এসে অভিলাষকে বলে, সেরিন ডাকছে।
তাজের মন খারাপ হয়ে যায় যে শিরিন তাকে না ডেকে অভিলাষকে কেন ডাকলো। রাতে অভিলাষ আর শিরিন বাসার বাইরে বসে আছে। শিরিনকে মনমরা দেখে অভিলাষ জিজ্ঞেস করে সকালে এত রেগেছিলে কেন? শিরিন বলে আমাদের চারপাশের মানুষগুলো থেকে যা আশা করি তারা তার উল্টা করে। তাজ আমাকে প্রপোজ করেছে আর আমার পরিবার তাকে সাপোর্ট করছে। সবচেয়ে বড় সাপোর্টার হলো আমার বাবা। তার থেকেও অবাক করার বিষয় হলো তাজ আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু আমার পরিবারের কাছে এসব কোনো ব্যাপারই না, কারণ তাজের অনেক টাকা আছে। অভিলাষ জিজ্ঞেস করে তুমি কি বলেছো? শিরিন বলে আমি মানা করে দিয়েছি। অভিলাষ তো মনে মনে হ্যাবিয়ে খুশি। শিরিন বলে মানুষের মনে কি আছে তা জানাই যায় না, কিন্তু তুমি সবার থেকে একদম আলাদা। আমার সত্যিকারের বন্ধু হয়ে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার তো বেচারার মনটাই খারাপ হয়ে যায়। বেচারা চাইলেও তার মনের কথা বলতে পারবে না। চিন্তায় চিন্তায় অভিলাষের ঘুমই হয় না, তাই দোকানে এসে ঝিমোতে থাকে। শিরিন তো তাকে কল দিয়েই যাচ্ছে। সুহারা এসে অভিলাষকে ডেকে উঠালে অভিলাষ তাড়াতাড়ি কল রিসিভ করে বলে এখনই বের হচ্ছে। শিরিনকে নিয়ে রেজিস্ট্রার অফিসের দিকে রওনা হলে শিরিন বলে কতগুলো কাগজ জমা দিতে হবে, অনেক দেরি হয়ে গেছে। যাওয়ার সময় একটু হাসপাতালে থেমে যাবে, বাবার টেস্টের রিপোর্ট নিতে হবে। হাসপাতালে আসলে রিসিপশন থেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলে। ওয়েটিং এরিয়াতে বসে অভিলাষ জিজ্ঞেস করে কি হয়েছে? শিরিন বলে বাবার সামান্য চেস্ট ইনফেকশন হয়েছে, আয়ুর্বেদে এই চিকিৎসা নিলেই হয়। তা না, সে তো আমার সাহায্যই নিবে না, আর এর কোনো ওষুধও নেই। অভিলাষ জিজ্ঞেস করে এখনো তোমার সাথে কথা বলে না? শিরিন বলে না, যেই মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায় তার জন্য পুরো পরিবারের মান সম্মান নষ্ট হয়েছে, আর পরে এক মেয়ের সাথে স্বামী ছাড়াই ফিরে আসে, তাকে কেই বা মেনে নিবে? তার উপর যদি আমার এই স্মাগলিং কেসের কথা জানতে পারে তাহলে তো সহ্যই করতে পারবে না। বাদ দাও, আমরা এখান থেকে রেজিস্ট্রার অফিসে যাব, সেখানে প্রসেশনের সার্টিফিকেট জমা দিতে হবে, তাও আবার স্মাগলিং কেসে। পেছন থেকে এক লোক বলে প্রসেশন সার্টিফিকেট, তাও আবার স্মাগলিং এর কেসে, এমন কেন হবে? অভিলাষ আর শিরিন অবাক হয়ে পেছনে তাকালে লোকটা বলে তোমাদের কি মনে হয় না এই উকিল তোমাদেরকে বোকা বানাচ্ছে? এটা কতটা সিরিয়াস কেস জানো? ন্যাশনাল সিকিউরিটি সেকশনে এর শাস্তি কি হবে তা জানো? অভিলাষ অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কে? লোকটা বলে জুলফিকার। তখনই দুজন পুলিশ আসলে জুলফিকার বলে কোথায় ছিলেন আপনারা? আসামিকে এত ছাড় দিলে হয় নাকি? অফিসার বলে এক স্কুলের বাচ্চাদের থেকে টাকা নিয়ে প্রতারণার কেসে জুলফিকারের জেল হয়েছে, মানে এক প্রতারক তাদেরকেই আইনের পাঠ পড়াচ্ছিল। জুলফিকারের কথা শুনে শিরিন বেশ চুপচাপ হয়ে যায়। অভিলাষ জিজ্ঞেস করে কি হয়েছে? শিরিন বলে ওই লোকটার কথায় যুক্তি আছে, আমার মনে হচ্ছে অন্য কোনো উকিলের সাথে কথা বলা উচিত। অভিলাষ বলে তুমি অজয়কে চেনো না? সে তো এখন নাম করা উকিল। শিরিন মানতে না চাইলেও অভিলাষ জিজ্ঞেস করে তাহলে কাকে বলতে চাও? শিরিন বলে পাচিকাকে। অভিলাষ গাড়ি থামিয়ে বলে দেখো, তুমি যদি অন্য কারোর সাথে কথা বলো তাহলে অজয় জানতে পেরে অনেক কষ্ট পাবে। সে আমাদের দুজনকে অনেক পছন্দ করে। বিপদের সময় যে আমাদের পাশে ছিল তাকে কখনোই সন্দেহ করা উচিত না। শিরিন অভিলাষের কথায় রাজি হয়ে যায়। অভিলাষ জলদি অজয়কে এসে সব জানালে অজয় বলে শোনো, তাজ তোমার পথ থেকে সরে গেছে, এখন আর কোনো বাধা নেই। যদিও এখনো আমাদের সন্দেহ করছে, এটা আমাদের দুজনের জন্যই অনেক রিস্কি। তুমি আতুরের কোম্পানির লাইসেন্সের কপির বাহানায় শিরিনের আশেপাশে থাকার চেষ্টা করো, একটা ট্রিপ প্ল্যান করো, আর সেই ট্রিপে ওর মনে জায়গা করে নিবে, ওকে মনের সব কথা বলে দিবে। আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই, মনে রাখবে এটাই তোমার শেষ সুযোগ। অভিলাষ অজয়ের কথা মতো একটা ট্রিপের প্ল্যান করে। রাতে শিরিনকে কল দিয়ে বলে এই ট্রিপে আমরা দোয়াকেও সাথে নিতে পারি। শিরিন বলে আমিও সেটাই ভাবছিলাম। অভিলাষ খুশি হয়ে বলে তাহলে রেডি থেকো, ভোরে আমি চলে আসবো। অভিলাষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেই খুশিতে সে না ঘুমিয়ে তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। শিরিনকে তার বাসার সামনে থেকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। অজয়ের কথা মতো অভিলাষ যতটা পারে শিরিন আর দোয়ার সাথে সুন্দর কিছু মধু মাখা স্মৃতি বানাতে থাকে। দোয়া এখন অভিলাষের সাথে বেশ ভালোভাবে মিলেমিশে থাকে। ছোট্ট একটা পরিবারের মতো তারা মেলায় ঘোরে, একসাথে সেলফি তোলে। সেই সেলফি অজয় আর হামিদকেও পাঠিয়ে দেয়। এক পারফিউমের দোকানে এসে সেখান থেকে লাইসেন্সের কপি নেয়। ফেরার সময় ক্লান্ত হয়ে দোয়া আর শিরিন ঘুমিয়ে পড়ে। শিরিনের হঠাৎ ঘুম ভাঙলে বাইরে তাকিয়ে বলে সামনে কেডি কুটিমালা না? অভিলাষ হ্যাঁ বলতেই শিরিন বলে আমরা কি ওখানে যেতে পারি? এদিকে তাজ অভিলাষের মায়ের কাছ থেকে আটা নিতে আসলে মা বলে 75টা বয়েম দিলাম, যদি আরো লাগে তাহলে বলবে। তাজ মন খারাপ করে বলে আচ্ছা ঠিক আছে। মা জিজ্ঞেস করে কি হয়েছে? তাজ বলে যেমন ভেবেছিলাম তা হয়নি। মা বলে এসব নিয়ে ভাবতে হয় না, ব্যবসায় এমন লাভ লোকসান তো হতেই থাকে। তুমি কি আর বিয়ে না করার প্ল্যান করেছো? তাজ বলে একজনকে প্রপোজ করেছিলাম, সে মানা করে দিয়েছে। মা বলে তুমি তো তাও বলেছো, কিন্তু অভিলাষ একজনকে পছন্দ করে, সে তো এখনো বলার সাহসী করতে পারেনি। সেভাবে আমি কিছুই বুঝি না। তাজ জিজ্ঞেস করে কি এসে? মা বলে কি আবার? আমাদের শিরিন। তাজের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। এতদিনে সে এসব কিভাবে
কোনোভাবে বুঝতে পারিনি। সবুজে ঘেরা মাঠের পাশে মুক্ত বাতাসে সেরিন আনমনে দাঁড়িয়ে আছে। অভিলাষ অজয়কে কল দিয়ে বলে দোয়া আমার কোলে ঘুমাচ্ছে। অজয় বলে বাহ, এক জার্নিতে এত দূর, আর একদিন হলেই তো সেরিন তোর হয়ে যাবে। আর সময় নষ্ট করিস না, যা এখনই ওকে তোর মনের কথা বলে দে। সময়, জায়গা সবকিছু একদম পারফেক্ট আছে। অভিলাষ কল কেটে দোয়াকে পাশে সিটে শুইয়ে দিয়ে ড্যাশবোর্ড থেকে কুট্টিকাল থেকে যত্নে আগলে রাখা চিঠি নিয়ে ধীরে ধীরে সেরিনের কাছে আসে। সেই স্কুল লাইফ থেকে কাল বলবো করতে করতে আজ অবশেষে অভিলাষের সাহস হয়েছে। সেরিনের পাশে গিয়ে দাঁড়িয়ে চিঠিটা লুকিয়ে রেখে বলে এই জায়গাটা আমার খুব পছন্দের। যখনই মন খুব ভালো থাকে কিংবা খুব খারাপ এখানে আসি। সেরিন বলে আমিরেরও ট্রাকিং খুব পছন্দ ছিল। আমির প্রায় ট্রাকিং এ যেত। আমিরের কথা শুনতেই অভিলাষের মুখটা মলিন হয়ে যায়। সেরিন বলে আমির ট্রাকিং এ আমাকেও নিয়ে যেত। পাহাড়ের চূড়ায় আমরা প্রথম দোয়ার আসার খবর জানতে পারি। এমন জায়গায় আসলে আমি আমিরকে আমার খুব কাছে অনুভব করতে পারি। আমি কি আরো কিছুক্ষণ এখানে একা থাকতে পারবো? অভিলাষ যে আনন্দ আর উৎসাহ নিয়ে এসেছিল ক্ষণিকের মধ্যেই সব শেষ হয়ে যায়। আরো একবার অভিলাষের মন ভেঙে কয়েক লাখ টুকরা হয়ে যায়। স্কুলের শেষ পরীক্ষার দিনে সেই মুহূর্তটার কথা তার মনে পড়ে যায়। সেদিনের চিঠি যখন সে সেরিনকে দিতে গিয়েছিল, সেরিন তখন গাছের পাশে একাই দাঁড়িয়েছিল। কয়েক পা এগোলেই সে সেরিনকে তার মনের কথা বলতে পারবে। তখনই সেখানে সাইকেল নিয়ে আচমকাই আমির চলে আসে। আমির এসে লাজুক হাসি দিয়ে সেরিনকে একটা গিফটের প্যাকেট দেয়। সেরিন কৌতূহলী হয়ে প্যাকেটটা খুলতেই দেখে তার সবচেয়ে পছন্দের আতর। সেরিন আমিরের দিকে তাকিয়ে হাসতে আমির হঠাৎই তার গালে চুমু দিয়ে দেয়। সেদিন রাগ হবে কি উল্টা হতবাক হয়ে লজ্জায় লাল হয়ে তাকায়। এভাবেই সেদিন আমির সেরিনকে তার চোখের সামনে থেকে ছিনিয়ে নিয়ে যায়। আর অভিলাষের ছোট মনটা আজকের মতোই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এত বছর পর আবারও এই দুনিয়ায় না থেকেও আমির সেরিনকে আজীবনের জন্য তার করেই চলে গেছে। এক বুক হতাশা, না পাওয়ার যন্ত্রণা আর না বলা কথাগুলো মনে চেপে অভিলাষ ফিরে আসে। রাতে সুহারার বাসায় এসে জিজ্ঞেস করে অজয়কে কলে পাচ্ছি না, আর হামিদ কাকাও নেই। জরুরি কথা ছিল। সুহারা জিজ্ঞেস করে কি হয়েছে আমাকে বলো। অভিলাষ আর সহ্য করতে না পেরে সুহারাকে সব বলে দেয়। সুহারা জিজ্ঞেস করে কি করেছো তুমি এটা? তোমার থেকে তো এসব কখনোই আশা করিনি। কারণ যাই হোক না কেন তুমি সেরিনকে মিথ্যা বলে তার ভালোবাসা পেতে চেয়েছিলে। এসব ধোঁকাবাজি তোমার সাথে যায় না। এর জন্য সারা জীবন সেরিনের নজরে তোমাকে ছোট হয়ে থাকতে হবে। অভিলাষ বলে আমি ওকে সব সত্য বলে ক্ষমা চেয়ে নিব। সুহারা বলে এটাই ঠিক। ভালোবাসা পাওয়ার থেকে সত্য বলাটা জরুরি। সেরিন তোমাকে অনেক বিশ্বাস করে। সুহারার স্বামী বলে সুহারা ঠিকই বলেছে, সবকিছু এখানেই বন্ধ করা উচিত। অভিলাষ অজয় আর হামিদের কাছে এসে বলে সেদিন থেকে এখনো আমিরের আতরের স্মেল আসে। আমি এসব না জেনেই তাকে নিজের করতে চেয়েছিলাম, এখন উল্টা একদমই ভেঙে পড়েছি। অজয় বলে আমি কাউকে তোর মন ভাঙতে দিব না। ওই সেরিনকে তো শান্তিতে থাকতে দিবই না, দরকার পড়লে কোর্টে নিয়ে যাব। হামিদ রেগে বলে একদম চুপ কর, অভিলাষকে আর কনফিউজ করিস না। অজয় বলে করব, বারবার করব, কারণ ও আমার বন্ধু। আপনি জানেন কতজন অভিলাষের লেখা লাভ লেটার তাদের প্রেমিকাকে দিয়ে এখন একসাথে আছে। আমি এমন এক মানুষের ভালোবাসা শেষ হতে দিব না। অভিলাষ বলে সুহারা যা বলেছে সেটাই ঠিক। আমি নিজেকে ছোট করে ফেলেছি। আমার সেরিনের সাথে এসব করাই উচিত হয়নি। অনেক হয়েছে। এই সব কিছু এখানেই শেষ। কাল সকালে গিয়েই আমি সেরিনকে সব বলে দিব। কিন্তু আবারও অভিলাষের প্রাণে 12টা বাজিয়ে ভোর হতে না হতেই অজয় এসে অভিলাষের দরজা ধাক্কাতে থাকে। ঘুম ঘুম চোখে অভিলাষ দরজা খুললে অজয় অভিলাষকে খাটে বসিয়ে বলে তুই আমাকে গালি দে, চড় দে, লাথি দে, কিন্তু এর থেকে বেশি রিয়াক্ট করিস না প্লিজ। অভিলাষ অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তা তো বলবি। অজয় বলে আমি ছোট্ট একটা ভুল করে ফেলেছি। আসলে রাতে টিভিতে এক কাপলের একে অপরকে ধোঁকা দেওয়ার খবর দেখতে দেখতে অজয়ের মাথা গরম হয়ে যায়। মাতাল হয়ে ভয়েস মেসেজ পাঠিয়ে অভিলাষকে বলে অভিলাষ আর সেনের বিয়ে দেওয়ার স্বপ্ন আমি দেখেছি, আর এই স্বপ্ন পূরণের জন্য আমি যে কোনো সীমা পার করতে পারবো। সেরিন তো বোকা। যেই ছেলে সারা জীবন তার সব সিদ্ধান্তের পাশে থাকলো, আমিরের সাথে মুম্বাই পালাতে সাহায্য করলো, ফেসবুকে পোস্ট করলে সবার আগে সেই লাইক করে, বদলে ভালোবাসা চাওয়া ছাড়াই তাকে আজীবন ভালোবেসে গেল, এমন ছেলের ভালোবাসা কখনো দেখেইনি। আমি তাদের মিল করাবোই, কারণ তুই আমার ভাই, আমার বন্ধু। অভিলাষ ফোন চেক করে বলে কিন্তু আমার কাছে তো কোনো মেসেজ আসেইনি। অজয় আমতা আমতা করে বলে আসলে মেসেজটা স্কুল গ্রুপে দিয়ে ফেলেছি। এবার তো অভিলাষের মাথায় রক্ত
রক্ত উঠে যায়। এত বছর যা লুকিয়ে রেখেছিল তা এখন সবাই জেনে যাবে। অভিলাষ বলে ওটা এখনই ডিলিট কর। অজয় কাচুমুচু করে বলে সকালে সবাই কল দেওয়ার পর ভুল বুঝে ডিলিট করতে গিয়ে অনলি ফর মিতে ক্লিক করে ফেলেছি, আর অ্যাডমিনকেও ফোনে পাচ্ছি না। অতিরিক্ত টেনশনে অভিলাষ ঠক ঠক করে পানি খায়। অজয় সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করিস না, আমি সব সামলে নিব। আর অজয় সব সামলানো মানে তো আরো বিগড়ে দেওয়া। সেইনের কাছে গিয়ে ক্ষমা আমি চেয়ে নিব, তুই শুধু আমার পাশে থাকিস বলেই অভিলাষকে নিয়ে বের হয়। কিন্তু অজয় 2 কদম এগোতেই থেমে যায়, ইশারায় পেছনে তাকাতে বলে। অভিলাষ তাকিয়ে দেখে তার দরজার পাশে বসেই শেরিন কান্না করছে। শেরিন ধীরে ধীরে অভিলাষের দিকে এগোলে অভিলাষ লজ্জায় মাথা নত করে নেয়। শেরিন বলে আমি মুম্বাই চলে যাচ্ছি, এটাই বলতে এসেছিলাম। এখানে একমাত্র তোমাকেই আমি বিশ্বাস করতাম, এখন সেটাও নেই, তাই এখানে থাকার আর কোনো মানেও নেই বলেই শেরিন চলে যায়। মা দাঁড়িয়ে ছেলের মলিন মুখ দেখে কিছুই বলতে পারে না। এভাবেই মন খারাপ করে অভিলাষের দিন কাটে। অজয় একটা কাগজ এনে শেরিনকে দিয়ে বলে কাস্টরুমে গিয়ে সবকিছু ঠিক করে দিয়েছি, এরপর থেকে আর কোনো ঝামেলা হবে না। শেরিন প্রচুর রেগে আর কোনো কথা না শুনে কাগজ নিয়ে চলে যায়। শেরিন তার ব্যাগ গোছাতে গেলে রিশা বলে তোমার ভাই আসা পর্যন্ত অপেক্ষা করো। শেরিন বলে তার আর দরকার নেই। একদিন খাওয়ার সময় ছেলেকে মন মাওয়া দেখে মা বলে জানিস ভালোবাসা হলো অভ্যাসের মতো, আমরা ভাবি ভালোবাসা ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু দেখ তোর বাবাকে ছাড়া আমি এখনো বেঁচে আছি, কারণ তোর বাবার ভালোবাসা, সেই ভালোবাসা এখনো আমার সাথেই আছে। এদিকে শেরিন তার বাসা ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে বের হয়। মা কান্না ভেজা চোখে শেরিনকে বিদায় দেয়। বাবার খুব ইচ্ছা করে মেয়েকে আটকাতে, কিন্তু নিজের রাগের কাছে হার মেনে চুপচাপ এক কোনায় বসে থাকে আর চোখে তাকিয়ে থাকে। শেরিন দোয়াকে নিয়ে বের হয়ে গেলে মা বাবাকে বলে এত কষ্টের পরও চুপ করে থাকবে। অভিলাষ বাইকে করে কোথায় যেন যাচ্ছিল, হঠাৎ সামনে তাজ গাড়ি নিয়ে এসে দাঁড়ায়। এদিকে শেরিন বাসে করে মেয়েকে নিয়ে স্টেশনে যাচ্ছে। আচমকা তার ভাই এসে খাবার দিয়ে বলে যেতে অনেক সময় লাগবে, পথে এটা খেয়ে নিও। তাজ অভিলাষকে বলে আমরা একই পাখির ভিন্ন পালক, কিন্তু তোমার ক্ষেত্রে তাও একটা সম্ভাবনা আছে, আমার তো সেটাও নেই। অভিলাষ বলে এখন এসব কথা বলার সময় না, সবকিছু আমার হাতের বাইরে চলে গেছে। তাজ বলে আমি সব জানি, যাই হোক না কেন তোমার শেরিনকে গিয়ে সোজাসুজি সব বলা উচিত ছিল। অভিলাষ বলে আমি শেরিনের চোখে ছোট হলেও শেরিন যে আমার মনের সত্যটা জানতে পেরেছে তাতেই আমি খুশি। তাজ বলে এভাবে হয় না অভিলাষ, আমি প্রথম যখন জুতার ব্যবসা করতাম তখন ভেবেছিলাম সবচেয়ে বেশি আমার জুতাই সেল হবে, কিন্তু হয় তার ঠিক উল্টো, আমার একটা জুতাও বিক্রি হয় না। তখন আমি কি করেছিলাম জানো, শোরুম বন্ধ করার জন্য লসে জুতা বিক্রি করে দেই। 1 সপ্তাহের মধ্যে আমার সব জুতা বিক্রি হয়ে যায়। আমি কিন্তু তখন আমার ক্ষতি দেখিনি, চেয়েছিলাম যে আমার সব জুতা যেন বিক্রি হয়ে যায়। তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? তোমার ভালোবাসা আমার ওই না বিক্রি হওয়া জুতার মতো। তুমি যতক্ষণ নিজের থেকে শেরিনকে তোমার মনের জমানো কথাগুলো না বলছো ততক্ষণ তোমার মনে শান্তি আসবে না। তুমি এখনই যাও আর তাকে তোমার মনের সব কথা সরাসরি নিজ মুখে বলো, সময় নষ্ট করো না। অভিলাষ অনেক সাহস জুটিয়ে উঠে যায়। এদিকে স্টেশনে বসে শেরিন ট্রেনের জন্য অপেক্ষা করছে। পাচিকা জিজ্ঞেস করে মুম্বাই গিয়ে কি করবে, ঠিক করেছো? শেরিন বলে কিছু অসমাপ্ত কাজ আছে, আগে সেগুলো শেষ করতে হবে। পাচিকা জিজ্ঞেস করে আর এখানে যে কাজটা অসমাপ্ত আছে? শেরিন চুপ করে থাকলে পাচিকা বলে আমি অভিলাষের কথা বলছি। শেরিন বলে এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। পাচিকা বলে কথা তো অবশ্যই বলা উচিত, কিছু জিনিস নিয়ে কথা হওয়া উচিত। সেদিন যদি তুমি আর আমির পালিয়ে যাওয়ার আগে একবার আমার সাথে কথা বলতে তাহলে তোমরা এখানে থাকতে পারতে। যদিও আমি তখন অনেক রাগী ভাই ছিলাম। তুই পালিয়ে যাওয়ার পর অভিলাষের সাথে আমি বেশি কথা বলতাম। অভিলাষ এসে আমার সাথে কথা বলতো, তোর খুঁটিনাটি সম্পর্কে সব খবর দিত। অভিলাষের সাথে কথা বলতে বলতে আমরা বন্ধু হয়ে যাই। হঠাৎ অভিলাষ যখন তোর সম্পর্কে কোনো তথ্য পাচ্ছিল না তখন সে সোজা মুম্বাইতে তোর আর আমিরের খোঁজ নিতে যায়। এই কথা শুনে শেরিন হতবাক হয়ে যায়। পুরনো সব কথা মনে পড়তে অভিলাষের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। তবুও সে যত দ্রুত সম্ভব বাইক চালিয়ে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করছে। পাচিকা বলে তুই বাসা ভাড়া আর মেস খরচ দিতে পারছিলি না, এই খবর অভিলাষী আমাকে বলেছিল। সেই বলেছিল তোকে এখানে নিয়ে আসতে। আজ যে আমি এখানে তোর সাথে বসে আছি সেটাও অভিলাষের জন্য। তুই যদি অভিলাষকে ক্ষমা না করিস তাহলে বাকি জীবন অভিলাষ এই কষ্ট বুকে নিয়েই পার করে দিবে। অভিলাষ স্টেশনে এসে শেরিনকে প্ল্যাটফর্মে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলে পাচিকা বলে তোমরা কথা বলো, আমি দোয়াকে কিছু চকলেট কিনে দেই। শেরিন অভিলাষকে তার পাশে বসতে বলে। অভিলাষ জিজ্ঞেস করে কবে ফিরবে? শেরিন বলে জানি না। অভিলাষ জিজ্ঞেস করে আমার জন্য রাগ করে চলে যাচ্ছ? আমি আসলে বুঝতে পারিনি যে সব এমন হয়ে যাবে। শেরিন বলে না, তোমার জন্য না, আমি তোমার উপর একটুও রেগে নেই। তখনই ট্রেন আসলে শেরিন ব্যাগ নিয়ে ট্রেনে ওঠার জন্য রেডি হয়। অভিলাষ আমতা আমতা করে শেরিনকে বলে একটা কথা বলার ছিল। লাইলা মজনুর গল্পে লাইলার অন্য একজনের সাথে বিয়ে হয়ে যায়, কিন্তু তবুও মজনু লাইলাকে
আমরণ ভালোবেসে যায়। আমরা তো আর নিঃশ্বাস নেওয়া বন্ধ করতে পারি না। লাইলার প্রতি মজনুর ভালোবাসাও তেমনি নিঃশ্বাস নেওয়ার মতো ছিল। ভালোবাসা একটা অভ্যাসের মতো। আমিও তোমাকে তেমনই ভালোবাসি। এই ভালোবাসা শুরু হয় ক্লাস 8-এ, যখন হেডমাস্টার তোমার স্কার্ফ আমার গায়ে জড়িয়ে আমাকে জজ সাজিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমি তোমাকে ভালোবেসে ফেলি। সেই স্মেল আমি এখনো ভুলিনি। আমি অনেকবার তোমাকে বলতে চেয়েছি কিন্তু পারিনি। আমি জানতাম তুমি আমিরের, তোমাকে আমি কোনো দিনও পাবো না, কিন্তু তবুও তোমার জন্য আমার ভালোবাসা একটুও কমেনি, কারণ তোমাকে ভালোবাসা আমার অভ্যাস হয়ে গিয়েছিল। মা সবসময় বলতো ভালোবাসা অভ্যাসে পরিণত হলে তাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না, কিন্তু আমি বেঁচে আছি। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। এতক্ষণ সব চুপ করে শোনার পরে শেরিন বলে, অভিলাষ, আমি কখনোই তোমার লায়লা হতে পারবো না। আশা করি তুমি বুঝবে। অভিলাষের আর কিছুই বলার থাকে না। সে চুপ করে নিশ্চুপ দৃষ্টিতে শেরিনের দিকে তাকিয়ে থাকে। শেরিন ট্রেনে উঠলে দুয়া অভিলাষকে ডেকে মালায়ালাম ভাষায় বলে, আবার আমি আসবো। ফাইনালি দুয়া অভিলাষকে তার আপন করে নিয়েছে। অভিলাষের চোখে পানি কিন্তু মুখে হাসি রেখে দুয়াকে বিদায় দেয়। ট্রেন ছেড়ে দেয়। অভিলাষ ট্রেনের দিকে এক নজরে তাকিয়েই থাকে। ছোটবেলা থেকে জমিয়ে রাখা না বলা সব কথাগুলো আজ বলতে পেরে অভিলাষের জীবনে আর কোনো আফসোস নেই। ভালোবাসার মানুষটাকে না পেলেও অভিলাষের মনে এটাই শান্তি দেয় যে সে তার ভালোবাসার মানুষটাকে অন্তত বলতে তো পেরেছে যে সে তাকে কতটা ভালোবাসে। আসলে অভিলাষ শেরিনকে যতটা ভালোবাসে, শেরিন তার আমিরকে ততটাই ভালোবাসে। একবার কাউকে সত্যি ভালোবাসলে সেই মনে কি আর কাউকে কখনো জায়গা দেওয়া যায়? তাই শেরিনও তার মনে অভিলাষকে জায়গা দিতে পারেনি, আর এটা অভিলাষও বুঝতে পেরেছে, কারণ সেও শেরিনের জায়গা আজ পর্যন্ত কাউকে দিতে পারেনি। একতরফা ভালোবাসা আসলেই সুন্দর। এই ভালোবাসায় না আছে ঝগড়া, না আছে ভুল বোঝাবুঝি, আছে শুধু অগাধ ভালোবাসা আর হাজারো জল্পনা কল্পনা। অভিলাষও আজীবন শেরিনকে একতরফা ভালোবেসেই যাবে, কারণ শেরিনের প্রতি এই ভালোবাসাই তাকে বাঁচিয়ে রেখেছে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।